সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি আমার পরিচয়টি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আছে আমি আহমদ মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা শুরুতেই তোমাদের কিছু চিত্র দেখাবো। চিত্রগুলি দেখে তোমরা কি বুঝতে পারছো বিষয়টি আমার সাথে শেয়ার করবে। তো দেখো তো চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি। এই চিত্রটি দেখে যে ভাইরাসকে কি করছে, প্রবেশে বাধা দিচ্ছে, তাই না? এই অংশটি কি? এটি হচ্ছে, তোমরা লক্ষ্য করো, এই অংশটি হচ্ছে কি ত্বক, ঠিক না? তাহলে যদি বলা হয় কিসের, এটি হচ্ছে ত্বকের। তো এখানে কি ঘটনা ঘটছে আমরা চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষার যে স্তর, অর্থাৎ ত্বক আমরা দেখালাম। সেই ত্বক ভেদ করে যখন জীবাণু দেহের ভিতরে প্রবেশ করবে, বিশেষ করে রক্তের মধ্যে প্রবেশ করবে, এবং রক্তে প্রবেশ করার পর রক্তের ভিতরে কিভাবে জীবাণুগুলি ধ্বংস হয়, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তর রয়েছে, সেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কি ভূমিকা, সেই ভূমিকাগুলি আমরা আজকে জানব। তো দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তরটি রয়েছে, সেই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদানগুলি আমরা দেখি। যে প্রথমেই আমরা দেখি ম্যাক্রোফেজ আছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সাথে সংশ্লিষ্ট একটি অংশ হচ্ছে কি ম্যাক্রোফেজ রয়েছে, নিউট্রোফিল রয়েছে, ন্যাচারাল কিলার সেলস রয়েছে। তারপরে কি রয়েছে দেখো, কমপ্লিমেন্ট যে তন্ত্র, সেই কমপ্লিমেন্ট তন্ত্র রয়েছে। এরপরে কি রয়েছে, সাইটোকাইন্স রয়েছে। তারপরে ইন্টারফেরন রয়েছে, প্রদাহ রয়েছে, জ্বর এবং অ্যাকিউট ফেজ যে প্রোটিন, সেই প্রোটিনগুলি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কাকে বলা হয়? যখন প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে জীবাণুগুলি বিশেষ করে আমাদের রক্তের ভিতরে প্রবেশ করে যায়, এবং রক্তের যে রক্তকণিকা রয়েছে, সেই শ্বেত রক্তকণিকার বিভিন্ন যে উপাদানগুলি রয়েছে তাদের সহযোগে যখন জীবাণুটা ধ্বংস হচ্ছে, তখন সেটিকেই বলা হচ্ছে কি দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। তো দ্বিতীয় যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলির কথা আমরা ইতিমধ্যেই বললাম, তার মধ্যে রয়েছে কি ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, কমপ্লিমেন্ট তন্ত্র, সাইটোকাইন্স, ইন্টারফেরন, প্রদাহ, জ্বর, অ্যাকিউট ফেজ প্রোটিন। তোমরা এই নামগুলি একটু দেখে নাও, নামগুলো একটু লক্ষ্য করো। এরপর আমরা যে বিষয়টি জানব, যে এখানে যে উপাদানগুলির কথা বলা হলো, এই উপাদানগুলি কিভাবে জীবাণু ধ্বংস করে, সেই বিষয়গুলি নিয়ে চলো আমরা আলোচনা করি। তো প্রতিরক্ষায় ফ্যাগোসাইটসের ভূমিকা। ফ্যাগোসাইটস কি? যে কোষগুলি কি করে, জীবাণুগুলিকে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে ভক্ষণ করে ফেলে, ঠিক আছে? তো সেই কোষগুলি কি বলা হচ্ছে কি ফ্যাগোসাইটস। কি বলা হয়? ফ্যাগোসাইটস। তো ফ্যাগোসাইটসের ভিতরে যদি আমরা দেখি, তাহলে কি কি থাকবে? ফ্যাগোসাইটসের ভিতরে থাকবে, আমরা ইতিপূর্বেই বললাম, ম্যাক্রোফেজ থাকবে এবং নিউট্রোফিল থাকবে। তো এই ফ্যাগোসাইটস এবং নিউট্রোফিলগুলো কিন্তু জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দেখি এগুলি আমরা যে দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে কি যে ফ্যাগোসাইটস, ঠিক আছে? তো ফ্যাগোসাইটস দেখি কিভাবে জীবাণুগুলি ধ্বংস করে। ফ্যাগোসাইটস এক প্রকার শ্বেত রক্তকণিকা যারা জীবাণু ভক্ষণ করে।
ঠিক আছে, এরা জীবাণুগুলিকে খেয়ে ফেলে এবং জীবাণু ভক্ষণ করার পর এরা যখন মারা যায় তখন তারা পুজে পরিণত হয়। আমরা দেখেছি সেই পুজের মাধ্যমে কি করে, পুজ অপসারণের মাধ্যমে জীবাণুর যে দেহের ধ্বংসাবশেষ সেটিকেও তারা কিন্তু অপসারণ করে দেয়। তো ফ্যাগোসাইটসের মধ্যে আমরা দুটির নাম ইতিমধ্যে বলেছি, একটি হচ্ছে নিউট্রোফিল, আরেকটি হচ্ছে কি ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজটা হচ্ছে বৃহদাকৃতির ফ্যাগোসাইটস, যারা বেশি দিন বাঁচছে, বেশি জীবাণু ধ্বংস করে। বিশেষ করে টিস্যুর মধ্যে যদি কোনো সংক্রমিত হয় কোনো জীবাণু, টিস্যুকে যদি সংক্রমিত করে তাহলে সেই টিস্যুর ভিতরে জীবাণুগুলি ধ্বংসের কাজটা করে মূলত এই ম্যাক্রোফেজ। আর ছোটো আকারের যে ফ্যাগোসাইটস সেগুলিকে বলা হচ্ছে নিউট্রোফিল, এবং নিউট্রোফিল মূলত রক্তের মধ্যে সবসময় সংবহিত হয়ে থাকে এবং রক্তের ভিতর যে জীবাণুগুলি সেই জীবাণুগুলি ধ্বংসের কাজটি কিন্তু তারা করে থাকে। তো নিউট্রোফিলের আকার অপেক্ষাকৃত ছোট এবং ম্যাক্সিমাম রক্তের ভিতরে যে ফ্যাগোসাইটস দুই ধরনের কথা বলা হলো তার অধিকাংশই কিন্তু হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, তো এরপরে দেখো কিছু আকারে ক্ষুদ্র যারা মাইক্রোফেজ নামে পরিচিত, এবং মাইক্রোফেজ অল্প দিন বাঁচে, এবং কিছু আকারে বড় যারা ম্যাক্রোফেজ নামে পরিচিত। এই যে ছোটোগুলোকে বলা হচ্ছে কি মাইক্রো, বা আমরা ইতিমধ্যে বলেছি নিউট্রোফিল। তো ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল যেটাই বলে না কেন, দুটোই কিন্তু রক্তের মাধ্যমে সংবহিত হয়ে থাকে। দেহের বিভিন্ন অংশে তারা কিন্তু রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়। তো বলা হচ্ছে রক্তের মাধ্যমে সমস্ত দেহে পরিবাহিত হয়ে জীবাণু ভক্ষণ করে। তো এরা কোথায় থাকে দেখো, প্লিহা থাকে। ঠিক আছে, আমাদের স্প্লিন যেটাকে বলা হয় সেই প্লিহার মধ্যে থাকে, টনসিলের মধ্যে থাকে, তারপরে লসিকার মধ্যে থাকে। এখানে দেখো এই যে অ্যাডিনয়েড যে গ্রন্থি, এই অ্যাডিনয়েড গ্রন্থির মধ্যে থাকে। তারপরে আমাদের বৃহদান্ত্রের যে অংশ রয়েছে একটি নাম হচ্ছে কি সিকাম। ঠিক আছে, বৃহদান্ত্রের অংশগুলি তো আমরা জানি, সিকাম থাকে, কোলন থাকে, রেকটাম থাকে। তো সিকামের সাথে ছোট্ট একটি নলাকার অংশ লাগানো থাকে যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো সেই অ্যাপেন্ডিক্সের মধ্যেও কিন্তু এই ম্যাক্রোফেজ কি হচ্ছে অবস্থান করে, এবং এই জায়গাগুলিতে যদি কোনো জীবাণু দ্বারা সংক্রমিত হয় তাহলে সেই জীবাণুগুলিকে কিন্তু তারা দ্রুত ধ্বংস করে ফেলে। এরপর আমরা জানব যে প্রতিরক্ষায় প্রাকৃতিক যে মারণ কোষ বা ন্যাচারাল যে কিলার সেল রয়েছে সেই ন্যাচারাল কিলার সেল কীভাবে ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এটিকে যদি আমরা বলি, ধরে নিই যদি ন্যাচারাল কিলার সেল, তাহলে ন্যাচারাল কিলার সেল দেখো, প্রাকৃতিক মারণ কোষ হচ্ছে বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা। ন্যাচারাল কিলার সেল হচ্ছে কি এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা। তো এরা মূলত কোন ধরনের কোষকে ধ্বংস করে, এখানে দেখো এরা কি করে, ভাইরাস আক্রান্ত যে কোষ এবং টিউমার আক্রান্ত যে কোষ, সেই ভাইরাস এবং টিউমার আক্রান্ত যে কোষগুলি সেই কোষগুলিকে কিন্তু তারা ধ্বংস করে থাকে। তাহলে যদি বলা হয় ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ কোষ কি এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা, এবং এরা ভাইরাস এবং টিউমার আক্রান্ত যে কোষগুলি থাকে সেইগুলিকেই মূলত তারা ধ্বংসের জন্য কাজ করে থাকে। প্রাকৃতিক মারণ কোষ থেকে দেখো সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাই নামক পদার্থ নিঃসৃত হয়। একটু পরে আমরা দেখব যে কি নিঃসৃত হয়, চলো দেখি। আচ্ছা, আমরা ফ্লো চার্টটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এখানে দেখো এটি হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল, এই যে এটি। তো ন্যাচারাল কিলার সেল থেকে কি কি নিঃসৃত হয় আমরা কিন্তু ইতিমধ্যেই বলেছি। এটি হচ্ছে ন্যাচারাল কিলার সেল। সেই ন্যাচারাল কিলার সেল থেকে সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাইন নামক পদার্থ নিঃসৃত হয়। তাহলে এই যে এইগুলিকে যদি আমরা সাইটোটক্সিন, তারপরে গ্রানাইজাই বা পারফোরিন হিসেবে বিবেচনা করি, তাহলে তারা কি করবে দেখো, তারা এই ন্যাচারাল কিলার সেল থেকে নিঃসৃত হবে। নিঃসৃত হওয়ার পর তারা কি করবে দেখো, এই যে এটিকে আমরা যদি ধরি টিউমার আক্রান্ত কোষ, এই যে এই কোষটিকে ধরে নাও, এটি হচ্ছে টিউমার আক্রান্ত কোষ। তো যখনই নিঃসৃত হবে এই কোষে এই পদার্থগুলি, তারা কি করবে, এই যে ছিদ্র করে দিবে, এই জায়গাটি তোমরা একটু খেয়াল করো। এই যে পদার্থগুলি কি হবে, এই টিউমার আক্রান্ত কোষে নিঃসৃত হবে। কি নিঃসৃত হবে, সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাই। এই উপাদানগুলি কি করবে, এই যে এই কোষটি হচ্ছে টিউমার আক্রান্ত কোষ, এই টিউমার আক্রান্ত কোষে যখন এই সাইটোটক্সিন,
বা পারফোরিন বা গ্রানাইজার নিঃসৃত হবে। নিঃসৃত হলে খেয়াল করো এই জায়গায় দেখো একটা ছিদ্র তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করছে, সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাই কি করছে, টিউমার আক্রান্ত কোষে ছিদ্র করে দিবে এবং সেই ছিদ্র দিয়ে কি হবে, পানি প্রবেশ করবে। পানি প্রবেশ করার পর কোষটি কী হবে দেখো অনেক আকারে বড় হয়ে গেছে, এই যে দেখো স্ফীত পানিপূর্ণ কোষ হয়ে গেল। এরপরে কি হবে, এই পানিপূর্ণ স্ফীত যে কোষটি, সেই কোষটি কী হবে, এক পর্যায়ে ফেটে যাবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী হবে, কোষটি ধ্বংস হয়ে যাবে। তো চলো আমরা জেনে নিই বিষয়টি। কী বলা হচ্ছে, সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাইজাই আক্রান্ত কোষের আবরণে কী করছে, এখানে লক্ষ্য করো ছিদ্র করে দিবে এবং এই যে ছিদ্রটা তৈরি করে দেওয়া হলো, সেই ছিদ্রের ভিতর দিয়ে পানি প্রবেশ করবে এবং পানি প্রবেশ করলে কি হবে, আক্রান্ত কোষটি অনেক বড় হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে। তারপরে কি হবে, স্ফীত হওয়ার পরে সেই কোষটা কি হবে, ফেটে যাবে, ঠিক আছে। যখন পানি প্রবেশ করে ফেললো, আক্রান্ত বড় হয়ে গেল কোষটির, তখন কি হবে, সেই কোষটি ফেটে যাবে, ফেটে গিয়ে আমাদের কি করবে, এই জীবাণু হাত থেকে রক্ষা করবে। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখি যে মারণকোষ কী ভূমিকা পালন করছে। তোমাদের ইতিপূর্বে আমি বললাম বিষয়টি, তো দেখো সেই বিষয়টি এখানে আবার আমরা দেখানোর চেষ্টা করছি। ন্যাচারাল কিলার সেল নিঃসরণ করলো কি, পারফোরিন, গ্রানাইজায়। সে কী করলো, টিউমার আক্রান্ত কোষে ছিদ্র করে দিল। ছিদ্র করার পরে কি হলো, সেই ছিদ্র দিয়ে টিউমার আক্রান্ত কোষে পানি প্রবেশ করলো। পানি প্রবেশ করলে কি হলো, আকারে বড় হয়ে গেল। বড় হয়ে কি হলো, ফেটে গেল। ফেটে গিয়ে কি করলো, কোষটি ধ্বংসপ্রাপ্ত হয়ে আমাদের রক্ষা করলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রতিরক্ষার যে কমপ্লিমেন্ট সিস্টেম রয়েছে, সেই কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা চলো জেনে নিই। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 20 ধরনের প্রোটিনের তৈরি একটি গ্রুপ। 20 ধরনের প্রোটিন দ্বারা তৈরি একটি বিশেষ গ্রুপ। এই প্রোটিন গ্রুপকেই বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তো এরা কি হয়, যে যখন দেহ কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, তখন তারা নিষ্ক্রিয় থাকে এবং রক্তের মধ্যে সবসময় তারা পরিভ্রমণরত অবস্থায় থাকে। তো এরা হচ্ছে 20 ধরনের প্রোটিন। দেখো এটি প্রায় 20 ধরনের, আমরা কিন্তু বলেছি 20 ধরনের প্লাজমা প্রোটিন একটি গ্রুপ, যা রক্তে সংবহিত হয়ে ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সাহায্য করে। এখানে কিন্তু অনেকগুলি তথ্য রয়েছে। যদি বলা হয় এটি কোন ধরনের প্রোটিন, 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটি গ্রুপ। এরা কি করে, ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে। কাকে সাহায্য করে, অ্যান্টিবডিকে সাহায্য করে। এরপরে দেখো এই যে এই অঙ্গটির নাম তোমরা নিশ্চয়ই জানো, এই অঙ্গটিকে কি বলা হয়, লিভার, তাই না? তাহলে এই লিভারের ভিতরেই কিন্তু এই যে প্রোটিনগুলি উৎপন্ন হয়। তাহলে এই যদি বলা হয় কমপ্লিমেন্ট তন্ত্রের যে প্রোটিন, সেই প্রোটিনগুলি কোথা থেকে উৎপন্ন হয়, যকৃৎ বা লিভার থেকে উৎপন্ন হয় এবং এই প্রোটিনগুলি উৎপন্ন হওয়ার পর, লিভার থেকে উৎপন্ন হওয়ার পর রক্তের ভিতরে এরা কি করে, ঘুরে বেড়ায় বা ভেসে বেড়ায়। তারপরে কি করে দেখো, তো প্লাজমা প্রোটিনের প্রায় 10% হচ্ছে কি কমপ্লিমেন্ট যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনের অন্তর্ভুক্ত। এবং স্বাভাবিক অবস্থায় আমরা একটু আগেই বলেছি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং একটি প্রোটিন সক্রিয় হলে, এই যে 20টি প্রোটিনের কথা বলা হলো, একটি প্রোটিন যদি কোনো জীবাণুকে সে শনাক্ত করতে পারে, এই তথ্যটি সে পরবর্তী যে প্রোটিনগুলিকে, সেই পরবর্তী প্রোটিনগুলোর মধ্যে কি করে, তারা তথ্যগুলি দিয়ে দেয় এবং সম্মিলিতভাবে তখন তারা কি করে, এই তথ্যটা আবার যে ম্যাক্রোফেজ রয়েছে, সেই ম্যাক্রোফেজকেও বা নিউট্রোফিলকেও কিন্তু জানিয়ে দেয়। ঠিক আছে, জানানোর ফলে কি হয়, তারাও কিন্তু জীবাণু ধ্বংসে উদ্দীপিত হয়। পাশাপাশি আমরা আগেই বললাম যে ব্যাকটেরিয়া ধ্বংসে কিন্তু অ্যান্টিবডিকেও এরা সাহায্য করে। তো এটি কি বলা হচ্ছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমি একটু আগেই বললাম যে কি করে, এই তথ্যটি তারা যে ফ্যাগোসাইটসগুলি রয়েছে অর্থাৎ নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, সেই ম্যাক্রোফেজের কাছে তথ্যটি তারা কিন্তু পৌঁছে দেয় সাইটোকাইন্সের মাধ্যমে এবং পৌঁছে দেওয়ার সাথে সাথে কি হয়, সেই সংক্রমিত স্থানে কি হয়, এই ম্যাক্রোফেজগুলি দ্রুত কি হয়, গমন করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুগুলিকে ধ্বংস করে ফেলে।
এখন দেখি আমরা সাইটোকাইন্স। ঠিক আছে, প্রতিরক্ষায় কিন্তু সাইটোকাইন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো দেখো অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে, অ্যান্টিজেন কি, যেটি দেহের নিজস্ব কোনো কিছু না, দেহের বাইরে থেকে যেটি প্রবেশ করছে, আমরা সরাসরি বলতে পারি জীবাণু। তো জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করছে, সেই জীবাণু বিরুদ্ধে সাড়া দেওয়ার জন্য দেহের ভিতরে আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যে পদার্থগুলি কি করে, যে নিঃসরণের মাধ্যমে প্রতিরক্ষাতন্ত্রের যে বিভিন্ন অংশ একের সাথে অন্যজন কি করে, অন্যর সাথে যোগাযোগ স্থাপন করে। তাহলে এগুলিকেই বলা হচ্ছে কি সাইটোকাইন্স। তো সাইটোকাইন্সের কাজই হচ্ছে কি, যে প্রতিরক্ষাতন্ত্রের বিভিন্ন অংশগুলির মধ্যে যোগাযোগ রক্ষায় সাহায্য করে। তো কয়েকটি সাইটোকাইন্সের আমরা নাম একটু দেখে নিই। দেখো, বিভিন্ন ধরনের সাইটোকাইন্সের মধ্যে ইন্টারলিউকান আছে, ইন্টারফেরন আছে এবং গ্রোথ ফ্যাক্টর আছে। তো যখনই কোনো জীবাণু দেহের ভিতরে প্রবেশ করে, তখনই কি হয়, আমাদের সংবহনতন্ত্রের মধ্যে এই উপাদানগুলি নিঃসৃত হয় এবং এই উপাদানগুলি বা এই সাইটোকাইন্সগুলি কি করছে, যে একটি অংশের সাথে আরেকটি অংশের যোগাযোগ রক্ষার মাধ্যমে জীবাণু ধ্বংসের কাজটি ত্বরান্বিত করছে। আচ্ছা, এরপরে দেখো যে ইন্টারফেরন কি ভূমিকা পালন করে। তো ইন্টারফেরন হচ্ছে কি, যে উচ্চ আণবিক, ইন্টারফেরন হচ্ছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এক ধরনের গ্লাইকোপ্রোটিন এবং এই প্রোটিনগুলি দেখো ভাইরাস আক্রান্ত যে কোষ, সেই ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত হবে, নিঃসৃত হয়ে কি করবে, যে ভাইরাসের যে বংশবিস্তার, সেই বংশবিস্তারে কী হবে, সাহায্য করে এবং দেহকে যখন জীবাণু সংক্রমিত করে এই বা ভাইরাস যখন আক্রান্ত করে, ভাইরাস আক্রান্তের 2-1 দিনের মধ্যেই কিন্তু এই যে ইন্টারফেরন, সেই ইন্টারফেরন কিন্তু নিঃসৃত হয়। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি আসে যে ইন্টারফেরন কি, ঠিক আছে, বা ইন্টারফেরন কোন ধরনের প্রোটিন, এটি তোমাদের মনে রাখতে হবে এবং ইন্টারফেরন কোন ধরনের জীবাণু বিরুদ্ধে কাজ করে। তো ইন্টারফেরন কি বললাম, যে টিউমারের বিরুদ্ধে প্রতিরক্ষা করে তোলে। এছাড়া ইন্টারফেরন আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য, দেখো ইতিপূর্বে আমরা বললাম যে টিউমারের বিরুদ্ধে এই কোষগুলি কাজ করবে, টিউমার আক্রান্ত কোষ থেকে উৎপন্ন হবে এবং টিউমার আক্রান্ত কোষকে ধ্বংসের কাজটা করবে এবং এখান থেকে কি করবে, যে ধ্বংসের জন্য বিশেষ কিছু মারণ কোষ কিন্তু এখানে নিয়োজিত থাকবে। এরপর আসলো যে প্রদাহ, যেটাকে আমরা বলি ব্যথা। তো এই জিনিসটি খেয়াল করো যে এই যে দেখো এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে ব্যথা, তাই না, এই ব্যথাও কিন্তু জীবাণুর বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে। তো দেখো, যখন কোনো অণুজীব দ্বারা আক্রান্ত হয়, যখন কোনো দেহের কোনো অংশ অণুজীব দ্বারা আক্রান্ত হয়, তখন কি হয়, যে হিস্টামিন জাতীয় পদার্থ নিঃসরণ হয় দেহে, হ্যাঁ, এবং হিস্টামিন জাতীয় পদার্থ যখন নিঃসৃত হয়, তখন কৌশিক নালিকা যে আছে, সেই কৌশিক নালিকায় অসংখ্য কী হবে, ছিদ্র হবে এবং ছিদ্র হলে কি হবে, সেই জায়গাটি কিন্তু লাল হয়ে যাবে। হ্যাঁ, ছিদ্র হলে কি হবে, সেই জায়গাটা লাল হবে এবং লাল হয়ে কি হবে, ফুলে যাবে। ফুলে যাওয়ার সাথে সাথে কি হবে, সেই জায়গার যে তাপমাত্রা, সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সেই জায়গার জীবাণুগুলি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে সামগ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কি বলা হচ্ছে কি প্রদাহ। তাহলে প্রদাহ হলে কি হয়, আমি আবারও বললাম যে হিস্টামিন জাতীয় সংক্রমিত স্থানে হিস্টামিন জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যাবে। হিস্টামিন জাতীয় পদার্থের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আক্রান্ত স্থানের যে কৌশিক নালিকা বা জালিকাগুলি রয়েছে, সেখানে প্রচুর ছিদ্র হবে। ছিদ্র হলে কি হবে, সেই জায়গাটি লাল হয়ে যাবে। লাল হয়ে কি হবে, ফুলে যাবে। ফুলে গেলে কি হবে, বা লাল হয়ে ফুলে গেলে সেখানে তাপমাত্রা বেড়ে যাবে এবং এই যে অতিরিক্ত যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু জীবাণু ধ্বংসে কাজ করবে এবং এই সামগ্রিক প্রক্রিয়াটাই হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। এরপরে আসলো কি জ্বর। এই যে দেখো এখানে কিন্তু একটা কম্পন তৈরি হচ্ছে, তাই না, জ্বর। তো দেহের যে স্বাভাবিক যে তাপমাত্রা আমরা জানি, সেই স্বাভাবিক তাপমাত্রা থেকে যখন দেহের তাপমাত্রা বেড়ে যাবে বা বেশি হয়ে যাবে, তখন আমরা স্বাভাবিকভাবে সেটিকে বলবো কি জ্বর। তো অল্প মাত্রার যে জ্বর, সেই অল্প মাত্রার জ্বর কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো কোনো সংক্রমণের কারণে দেহের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন আমরা তাকে বলি জ্বর। তো
তো দেখো, দেহ হতে ক্ষরিত প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোন জাতীয় এক ধরনের পদার্থ থাকে। এই হরমোন জাতীয় পদার্থ বা প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণেই বা এই প্রোস্টাগ্ল্যান্ডিনের উদ্দীপনার কারণেই কি হচ্ছে, যে জ্বর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো আমরা বললাম যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ঔষধ কিংবা বিষের ন্যায় বাহ্যিক আক্রমণে দেহের প্রতিরক্ষায় সাড়া দানের কারণে কি হয়, জ্বর হয়। অর্থাৎ দেহ থেকে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য প্রদাহজনিত কারণে কি হয়, দেহ কি করে, সাড়া প্রদান করে। এবং এই সময় আমরা জানি যে যদি দেহের ভিতর কোনো জীবাণু প্রবেশ করে তাহলে রক্তের ভিতর পাইরোজেন, ঠিক আছে, পাইরোজেন জাতীয় যে পদার্থ, সেই পাইরোজেন জাতীয় পদার্থের পরিমাণটা কি হয়, বেড়ে যায়। এবং রক্তে যখন পাইরোজেন জাতীয় পদার্থের পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস কি হয়, উদ্দীপিত হয়ে কি হয়, শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং আমাদের তখন জ্বর হয়। তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বর উপকারী হলেও সহনীয় মাত্রার অতিরিক্ত জ্বর দেহের যে এনজাইম সিস্টেম রয়েছে সেই এনজাইম সিস্টেমটাকে কি করে, নষ্ট করে দেয়, যার ফলে কিন্তু মৃত্যু হতে পারে। তো আশা করি তোমরা বুঝেছো জ্বর কীভাবে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য মূল্যায়নে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা সকলেই এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে। সাইটোকাইন্স কি, ইন্টারফেরনের কাজ কি, তারপরে জ্বর বলতে কি বোঝায় বা জ্বর কিভাবে আমাদের শরীরকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, তারপরে কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে জীবাণু ধ্বংস করে, দ্বিতীয় প্রতিরক্ষার যে বিভিন্ন অংশগুলি রয়েছে তাদের বর্ণনা তোমরা শিখবে। তোমাদের অনুশীলনীতে একটি কাজ থাকবে, সেটি হচ্ছে জীবাণু ধ্বংসের জ্বর এবং ইন্টারফেরন কী ভূমিকা পালন করে সেটি তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।